বান্ধবীকে পাত্রপক্ষের সামনে নিয়ে যাওয়ার পর যখন তারা জানালো তারা ইতিকে না আমাকে পছন্দ করেছে, ঠিক তখন কতটা খারাপ লেগেছে বোঝাতে পারবো না। ইতির বাবা মা মুখে কিছু না বললেও তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে তারা অনেকটা বিরক্ত আমার ওপর। ইতির আর কোনো ভাই বোন নেই, এমনকি এই শহরে ওর পাশে থাকার মতন কোনো আত্মীয়ও নেই আমি ছাড়া। তাই ছেলেপক্ষ আসার দিনেও আমাকে থাকতেই হয়েছে ওর সাথে। পড়াশোনা শেষ না করা অবধি বিয়ে করবে না ইতি, কিন্তু আঙ্কেল আন্টি ভালো পাত্র পেলে বিয়ে দিয়ে দিতে চান। ঘটনার এক সপ্তাহ পর ওই পাত্রপক্ষ আমাদের বাড়িতে আসেন। এই মুহূর্তে ওনাদের কি বলা উচিত ঠিক বুঝতে পারছি না। মা বাবা দুজনেই রাজি। রাজি না হওয়ার কোনো কারণ নেই। ছেলে ভালো, ভালো জব করে, পরিবার ভালো। আমাদের মতো নিম্নবিত্ত পরিবারের জন্য এমন পাত্র সোনাই সোহাগা স্বরূপ। আমি বিয়েতে অমত করলাম, কারণ স্বরূপ মাকে সব বুঝিয়ে বললাম। মা সব শুনে বললেন, এরকম হয়, এটা এমন কিছু না, যার ভাগ্যে যেখানে লেখা আছে সেখানেই যেতে হবে। বিয়ের কথাটা ইতির কান অবধি পৌঁছাতে সময় লাগেনি। আমি নিজেই ফোন করে সব বললাম। ইতি একটানা অনেকক্ষণ হেসে বলল, এটা নিয়ে এত মাথা ব্যথার কি আছে? বিয়ের প্রস্তাব যে কারোর জন্যই আসতে পারে। এমন তো না যে আমাকে বিয়ে করে তোকে আবার বিয়ের কথা বলেছে। পাগলি, রাজি হয়ে যা, এত ভাবার কি আছে? চিন্তা করিস না, হ্যাঁ বলে দে। বাবা শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন বেশ কয়েক বছর হলো। এদিকে ভাইয়া পড়াশোনা শেষ করেছে মাত্র, চাকরি পাচ্ছে না। এদিক সেদিক ছোটাছুটি, মনে হচ্ছে যেন সোনার হরিণের পেছন ছুটছে। একাডেমিক রেজাল্ট ভালো, চাকরির পরীক্ষাও ভালো হয়, তবে কেন জানি শেষ পর্যন্ত আর চাকরিটা হয় না। পরিবারের সব দিক দিয়ে কেমন জানি অস্থিরতা বিরাজ করছিল। মা বাবার জোড়াজুড়িতে রাজি হয়ে গেলাম শেষ পর্যন্ত। ছেলেপক্ষের কোনো দাবি ছিল না, 15 দিনের মধ্যেই বিয়েটা হয়ে যায় আমার। বিয়ের দিন রাতে আদিব মানে আমার স্বামী যখন কিছু ঘটনা বলল, আমি তখন হাঁ করে তাকিয়েছিলাম তার দিকে। ওরা ইতিকে দেখতে যায় ঠিকই, কিন্তু কাকে পছন্দ করতে হবে সেটা আগে থেকেই ঠিক করা ছিল। মানে পুরো বিষয়টা বুঝতে আমার অনেকক্ষণ সময় লাগে। ওরা ইতিকে দেখতে যাওয়ার আগের দিন ইতির ফেসবুক আইডি থেকে আদিবের কাছে মেসেজ রিকোয়েস্ট যায়। সে যেভাবেই হোক আদিবকে অনলাইনে খুঁজে বের করে এবং বলে যে আদিব যেন ইতিকে পছন্দ না করে আমাকে করে। অবশ্য সেটা বলেছে যে এটা তার সম্পূর্ণ নিজের ব্যাপার। যদি আদিবের আমাকে ভালো লাগে তাহলে সে কথা এগোবে, না লাগলে নয়। তবে ইতিকে পছন্দ করা যাবে না। সে বিয়েতে রাজি না, যেহেতু আমি আর ইতি কেউই কারোর থেকে খুব বেশি সুন্দরী এমন না, দুজনেই প্রায় সমান। তবে ভালো কথা হলো শেষ পর্যন্ত আদিব আমাকে পছন্দ করে আর বাকি সব কিছুই এগিয়ে নেয়। এর জন্য নাকি ইতি আদিবের সাথে দেখা করে ধন্যবাদ দিয়ে ট্রিটও দিয়েছে, এবং এই ইতিদের বাড়িতে পাত্রপক্ষের দেখা ইতিকে নয় বরং আমাকে দেখার আয়োজন ছিল। তা ভাবতেই আমি অবাক হয়ে যাই। এজন্য ইতি জোর করে সেদিন ওর সাথে আমাকে নিয়ে যায় মেহমানদের সামনে। রেডি হওয়ার সময় আমাকে লিপস্টিক এটা সেটা লাগাতে বলে, চুল ঠিক করে বাঁধতে বলেছিল। আমি অবশ্য তখন মজা করে বলেছিলাম, ছেলে তোকে দেখতে আসবে, আমাকে না, আমার এত সাজের কি আছে? সেও হাসতে হাসতে বলেছিল, কাকে দেখতে আসছে কে জানে, তাছাড়া আমার বান্ধবী আমার সাথে অগোছালোভাবে যাবে, সবাই কি ভাববে মেয়েটার বান্ধবী এমন কেন, মেয়েটাও হয়তো তার বান্ধবীর মতোই, বলেই হেসে উঠেছিল। ওর মজা করার অভ্যাস আছে, আর সেটা মজা ভেবেই আমি এত পাত্তা দিইনি। তবে এমনটা কেন করলো আমি বুঝলাম না। এভাবে আমার বিয়ের 6 মাস চলে গেল। অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা শেষ হয়েছে 2 মাস হলো। বিয়ের চাপে পড়ালেখা জানালা দিয়ে পালাই পালাই অবস্থা ছিল, কিন্তু পালাতে দিলাম না। আদিবের সাহায্যে বেশ ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিলাম। ইতির সাথে আগের মতোই যোগাযোগ আছে, কিন্তু এই ঘটনা নিয়ে আলোচনা করতে ইচ্ছে হয় না। তবে জানতে ইচ্ছে করে এমনটা কেন করলো, আর সব কিছু লোকালো কেন আমার কাছে। বাবার বাড়িতে 2 দিন থাকার জন্য এসেছি। দুপুরের খাওয়া শেষে বিছানা হেলান দিয়ে দেখি ফোনটা বেজে উঠল। নাম্বারটা পরিচিত, তবে এতদিন পর এই নাম্বার থেকে কল। অনেকটা অস্বস্তিতে পড়ে গেলাম। এটা আন্টির নাম্বার, মানে ইতির আম্মুর নাম্বার। পাত্রপক্ষের ওই ঘটনার পর
কেন জানি নীরবে একটা দূরত্ব বেড়ে গেছে। আগে যেমনটা খোঁজ নিতেন, ইতির মতন আমাকে মেয়ে ভেবে আদর করতেন, তা অনেকটাই কমে গেছে বললেই চলে। অনেকটা নীরব অভিমান হয়তো আমার ওপর। কিন্তু এখানে আমার কি দোষ? বরং পুরো ঘটনাটা জানলে উনি আরও অবাক হবেন। এসব ভাবতে ভাবতেই কলটা ধরলাম। সালাম করতেই বললেন, বিয়ে হয়ে গেছে বলে কি পর হয়ে গেছো? মেয়ে একবারও আসোনি, আর ফোন দিয়ে কথাও বলো না। এতটা পর করে দিলে এই আন্টিকে। কথাটা শুনে কেমন জানি খারাপই লাগছিল। আসলে তা না, আমি লজ্জা আর কিছু অপমানে ওনাদের সাথে আগের মতন যোগাযোগ করতে সাহস পাইনি। 2-4 মিনিট স্বাভাবিকভাবে কথাবার্তা বলার পর বললেন, ইতির জন্য ভালো একটা সম্বন্ধ এসেছে, কিন্তু ইতি কিছুতেই রাজি হচ্ছে না। সে এখন বিয়ে করবে না, আর কেন করবে না সেটাও পরিষ্কার করে কিছু বলেনি। শুধু বলেছে সে আগে নিজে কিছু একটা করবে তারপর। আচ্ছা মা, বলো তো, আমাদের কি কোনো কিছুর কম আছে যে ওকে কিছু একটা করতেই হবে? আর ছেলে দেশের বাইরে সেটেল, খুব ভালো জব আছে। বিয়ের পর ইতিকেও সেখানে নিয়ে যাবে। সেখানে গিয়ে না হয় সে তার পছন্দ মতো কিছু করবে। তুমি তো তোমার আঙ্কেলকে চেনো, মেয়েদের এসব চাকরি টাকরি একদম পছন্দ করেন না। জানোই তো আমাদের পরিবার কেমন। তুমি একটু বোঝাও ওরে। আমি ওনাকে বুঝিয়ে ফোনটা রেখে দিলাম। ইতিকে ফোন দিয়ে বললাম বিকেলে দেখা করতে। ও এমন করছে কেন? কাউকে পছন্দ করে? কাউকে ভালোবাসে? এমন কিছু তো কোনোদিন বলেনি। পরিবারকে না বলুক, আমাকে তো বলতে পারে। এরকম হাজার কথা মাথায় ঘোরপাক খাচ্ছে। তখনই আদিপ কল দিল। কল ধরতেই কিছুক্ষণ আগের সব কথা বললাম ওকে। সে হেসে হেসে বলল, দেখো তোমার বান্ধবী কোথায় লুকিয়ে লুকিয়ে জল খাচ্ছে। কিছুক্ষণ কথা বলার পর রেখে দিলাম। বিকেলে ইতির সাথে দেখা হলো। এসব জিজ্ঞেস করতেই একদম চুপ হয়ে গেল, কোনো কথা বলে না। শেষ পর্যন্ত বললাম, আদিবের সাথে আমার বিয়েটা তুই দিয়েছিস সেটা আমি জানি। এবার বল কেন এমন করেছিস? ইতি বলল, সে এমনি এসব করেছে আমার ভালোর জন্য। আমার পরিবারের কথা জানে সব, তাই এমন করেছে। আমিও বললাম, দেখ, এত ঢং করবি না, আমি বুঝি। বল তোর সমস্যা কোথায়? পছন্দ করিস কাউকে? তখনই সে চিৎকার দিয়ে ওঠে, আরে আমি কি মানুষ না? আমার কি কিছু একটা করার ইচ্ছা থাকতে পারে না? আমার পরিবার ছোট থেকে আমাকে সব কিছু থেকে দূরে রেখেছে। তুই জানিস আমার বাবা কতটা কনজারভেটিভ মানুষ। আমি নিজের জন্য নিজে কিছু করতে চাই, চাকরি তো করতে দেবে না। আমি স্কলারশিপ নিয়ে দেশের বাইরে চলে যাব, আমার নিজের মতন করে থাকবো, এরপর এসব ভাববো। আর পছন্দ, তুই মনে করিস আমার বাবা এসব মেনে নেবে? একমাত্র মেয়ের মুখও দেখবে না কোনোদিন। বলেই কান্না করতে লাগলো। কিন্তু এই কান্নাটা কেন জানি ওর বলা কথাগুলোর সাথে মিলছে না। এসবের জন্য এরকম কান্না কোনো মেয়েই কাঁদে না। ইতি অন্তর্মুখী স্বভাবের, তবে আমার কাছে সব বলতো এক সময়। কিন্তু এখন এত কান্নার মাঝে ওর ফোনে কল আসলো। ফোনের দিকে উঁকি মারতেই সে ফোনটা নিয়ে একটু দূরে চলে গেল। এমন কে কল দিল যে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারলো না ইতি? ওই দিন অনেক বুঝিয়েও কাজ হলো না। সে বিয়ে করবে না তো নাছোড় বান্দা, তবে ওর বাবা খুব কড়া, আর কোনো নামূলক জবাব গ্রাহ্য করবে না। 1 সপ্তাহের মধ্যে ইতির বিয়ে। মাকে বললাম, মা খুশি হয়ে বলেন, ভালোই ভালোই হয়ে যাক বিয়ে। এত পাগলামি কেন করছে মেয়েটা? আমি শ্বশুর বাড়িতে চলে গেলাম। সেখানে শ্বশুর শাশুড়িকে বলে ইতির বিয়ের জন্য 3-4 দিনের জন্য আবার বাড়িতে আসলাম। ইতির বাড়ি আর আমাদের বাড়ি কাছাকাছি। বাড়িতে এসে মাকে রান্নায় সাহায্য করতে লাগলাম। সব শেষে খাবার খেতে ছোট্ট 2টা ভাই বোন আর ভাইকে ডাকলাম। বাবা কোথায় নাকি গেছেন। ভাইয়া খাবে না বলে দিল। মা বললেন, সংসারের অবস্থা ভালো না। এদিকে ভাইয়ার কোনো চাকরি হচ্ছে না। বেশ চিন্তিত ভাইয়া কদিন যাবত। যা ছিল সঞ্চয় তা দিয়ে আমার বিয়ের খরচ চালানো হয়েছিল। কথাগুলো শুনে আমার নিজেরই খারাপ লাগলো। মেয়েদের এই যন্ত্রণার কথা কেউ বুঝবে না। সবাই বলে মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে শান্তি। কিন্তু নিজের জন্মের ঠিকানা এত অগোছালো রেখে কোন মেয়ে স্বামীর ঘরে নিশ্চিন্তে ঘুমাতে পারে না? আজ রাতেই ইতির বিয়ে। আমি রেডি হয়ে মাকে বললাম রেডি হতে। মা দরজার সামনে দাঁড়িয়ে আছেন। ভাইয়া দুপুরেও কিছু খায়নি, এখনো বাসাতেও ফেরেনি। মা অপেক্ষা করছেন, বিয়েতে যাবে না বলছেন মা। সারাদিন ছেলেটা কিছু খায়নি। আমারও চিন্তা হচ্ছিল, এদিকে দেরি হয়ে যাচ্ছে, তাই বললাম ভাইয়া আসলে রেডি হয়ে চলে যেও বিয়েতে। আন্টি কল দিচ্ছেন। আমি বেরোলাম। আদিব গাড়ি নিয়ে এসে পড়েছে এতক্ষণে। মা চা খেতে বললেন। সে বলল,
এখন না, বিয়ে থেকে আসার পর খাবে। আমি গাড়িতে উঠলাম। রেডি হতে হতে দেরি হয়ে গেল। আদিবকে আজ বেশ লাগছে। বিয়ের পর এই প্রথম ইতিদের বাসায় যাচ্ছি আদিবকে নিয়ে। এরই মাঝে আন্টির কল। রিনি, তোমাদের বাসায় ইতি গেছে? মানে, ইতি এখন আমাদের বাসায় মানে? আজ তোর বিয়ে? সে কোথায়? রিনি, ইতি কোথায়? সে কি পালিয়েছে? বলেই কান্না করতে লাগলেন। আমার হাত পা কাঁপছে। ইতি কোথায় গেল বিয়ের আসর ছেড়ে? এমন কোনো ঘনিষ্ঠ বন্ধু বান্ধব নেই আমার জানা মতে। আমি পাথরের মতন বসে আছি দেখে আদিব আমাকে ডাক দিল। ইতির কথা শুনতেই গাড়ি থামিয়ে দিল সে। আন্টি ততক্ষণে ফোনটা রেখে দিয়েছে। আমি আমার চেনা জানা কয়েকজনের সাথে যোগাযোগ করলাম। কেউ ইতির কথা জানে না। আমরা যত তাড়াতাড়ি সম্ভব ইতিদের ওখানে গেলাম। মেহমান প্রায় চলেই এসেছে। একটু পর বরযাত্রীও চলে আসবে। ওরা রাস্তায় বলেছে। আন্টি আমাকে টেনে নিয়ে বললেন, কোথায় যেতে পারে কোনো ধারণা আছে? আমি মাথা নাড়িয়ে না বললাম। আমি সব জায়গায় ফোন দিয়ে খোঁজ নিয়েছি আন্টি, কোথাও নেই। অন্যদিকে আঙ্কেল রাগে অগ্নিশর্মা। খুব সিরিয়াস মুহূর্তে রাগী মানুষদের রাগ আরও দ্বিগুণ হয়ে যায়। ওরা টেনশন করার বদলে রাগ করে বেশি চেঁচামেচি করে। এই মুহূর্তে আঙ্কেলও তাই করছেন। সবার সাথে চিল্লাচিল্লি করছেন কোনো কারণ ছাড়া বা কোনো ছোটোখাটো বিষয়ে। আমাকে দেখে বললেন, পরিচিত বান্ধবীদের বাসায় গিয়ে গিয়ে খোঁজ নিতে হবে। কোথাও লুকিয়ে বসে থাকলে খোঁজ পাওয়া যাবে। আমি তখনই বললাম, পুলিশকে খবর দিলে কি ভালো হয় না? এ কথা শুনতেই ওনার চোখ দুটো আরও লাল হয়ে গেল। বললেন, এখানে এতগুলো মানুষ এবং বিয়ে বাড়িতে পুলিশ আসলে মান সম্মান কোথায় যাবে বোঝো? ওনার চোখের ভাষায় সব বলে দিচ্ছে। আমি আর পাল্টা কিছু বলিনি। আন্টিও তখন বললেন, তোমার মান সম্মানই সব, সন্তান কিছু না? এই কথাও ওনার ওপর কোনো প্রভাব ফেললো কিনা ঠিক বুঝলাম না। এর একটু পরই বরযাত্রী চলে আসলো। তারা কোণে দেখতে না পেয়ে বারবার জিজ্ঞেস করছিল, মেয়ে কোথায়? কতক্ষণ মিথ্যে বলে আটকা রাখা যায় মানুষকে? আস্তে আস্তে সব জানাজানি হয়ে গেল। আর এসব কথা বাতাসের চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ে। তাই ইতি নিখোঁজ হওয়ার খবরটা ছড়াতে 10 মিনিটেরও সময় লাগেনি। তবুও আঙ্কেল সামাল দিচ্ছেন। যদিও কাজ হবে না, আবার ফোনেও কাকে যেন কিসব বলছেন। অনেক হয়েছে, আর এসব দেখতে পারবো না। মা আসছে, কি খবর নিতে হবে। মাকে কল দিতেই বলল, ভাইয়া আর মা আর রিশা ওরা প্রায় চলেই এসেছে। আমি মাকে বললাম ভাইয়াকে ফোন দিতে। ভাইয়া ফোন ধরতেই বললাম, ভাইয়া তোমার কোনো ফ্রেন্ড জানি সাব ইন্সপেক্টর পদে আছে, তাকে একটু খবর দাও। কেন? বিয়ে বাড়িতে পুলিশ কি করবে? দরকার আছে। ইতি বিয়ের আসর থেকে পালিয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমার বন্ধুকে ফোন দিয়ে এই ঠিকানায় আসতে বলো। ইস, কিভাবে ফোন দেব? আজ দুপুরে একটা ইন্টারভিউ দিতে গিয়ে আসার পথে ফোন মানিব্যাগ সব চুরি হয়ে গেছে। নাম্বার পাবো কই? এক কাজ করি, আমি থানায় গিয়ে ওকে নিয়ে আসছি, তুই অপেক্ষা কর। ওকে বলেই ফোনটা রেখে দিলাম। এদিকে বরপক্ষ অনেকটা রেগে গেছে। ছেলের বাবা ছেলে নিয়ে বাড়ি চলে যাবে। আঙ্কেল ওনাদের মিনতি করছেন আর কিছুক্ষণ অপেক্ষা করতে। উনি মানুষ পাঠিয়েছেন চারিদিকে ইতিকে নিয়ে আসবে, সময় লাগবে না। তখনই ছেলের মা বললেন, বিয়ের আসর থেকে পালানো মেয়েকে ঘরের বউ করে নিয়ে যাব ভাবলেন কি করে? সম্ভব না কখনো। আমাদেরও মান সম্মান আছে, আমরাও সমাজে বাস করি। আপনার মেয়ের জন্য আমরা কটু কথা শুনতে পারবো না। আন্টি সহ সবাই আমরা একদম চুপ। আমার বারবার ইতির ওই দিনের কান্নার কথা মনে পড়ছে। কিরকম অস্বাভাবিক কান্না, এভাবে সে কখনো কাঁদেনি। আর কথার সাথে কান্নার মিল ছিল না। বিয়ে ঠিক হওয়ার পর থেকেই ইতি কেমন জানি আরও চুপচাপ হয়ে গেছিল। আমি ফোন দিলে কথা বলতো, আগ বাড়িয়ে ফোন দিত না। আন্টির কাছে ইতির বাসার আচরণ কেমন ছিল জানতে চাইলে বলেন, জানো তো, সে তার বাবাকে ভয় পায়। ঘরে তেমন একটা কথা বলে না। রুমে একা একা বসে থাকতো, আমার সাথেও কথা বলতো না। আমি আন্টিকে ওই দিনের বিকেলের ঘটনা বলি। ততক্ষণে ভাইয়া তার পুলিশ বন্ধুকে নিয়ে চলে এসেছে। আঙ্কেল প্রথমে কিছু রাগারাগি করলে পরে ঠিক হয়ে নরম হয়ে যান। পুলিশ বিভিন্ন বিষয় জানতে চাইলে সব নর্মালি বলা হয়। ইতির অন্য কারোর সাথে সম্পর্ক আছে কিনা তা নিয়ে সন্দেহ করতেই আমি ওই দিন বিকেলের একটা ফোনের কথা বললাম, যা ইতি আমাকে এড়িয়ে গিয়েছিল। ইতির রুম চেক করা হলো। নিজের পরনের কাপড় ছাড়া একটা সুতোও নড়চড় হয়নি কোথাও। এমনকি বিয়ের গয়নাও ড্রয়ারে যেমন রাখা হয়েছিল ঠিক তেমনই আছে। তখনই ওই পুলিশ বলেন, ইতির মাঝে কি কোনো অস্বাভাবিক আচরণ আছে? মানে সে কি মানসিকভাবে কোনো দিক দিয়ে অ্যাবনর্মাল? তখন কেমন জানি আঙ্কেল আন্টি চুপ হয়ে গেলেন।
তারপর বললেন, না না, এরকম কিছু মনে হয়নি, শুধু বিয়েতে অমত আর এভাবে ঘর থেকে পালানো। আচ্ছা, আমি ইতির কল লিস্ট চেক করার জন্য পাঠিয়েছি। আপনাদের বাড়ির লোকজন কোথায়? এতক্ষণে খেয়াল করলাম শহরের সব চেনা পরিচিত ছাড়া ওনাদের গ্রামের আত্মীয় কেউ নেই, অথচ গ্রামেই তাদের সব। একমাত্র মেয়ের বিয়েতে নিজের আপনজনদেরকে না জানিয়ে বিয়ে দিচ্ছেন নাকি? পুলিশের মুখে প্রশ্নটা শুনে আঙ্কেল আন্টি একদম চুপ হয়ে গেলেন। আমতা আমতা করে কিছু একটা বলতে গিয়েও বলতে পারলেন না। বারবার জিজ্ঞেস করা হলো প্রশ্নটা। ঠিক তখনই পুলিশের একজন লোক ইতির কল লিস্ট হাতে নিয়ে ঢুকলো। স্যার, এখানে সব নাম্বার আর লোকেশন দেওয়া আছে, আর আরও বেশ কিছু ইনফরমেশন এনেছি পেছনে আছে। ভাই আর বন্ধু লিস্টটা হাতে নিয়েই বললেন, কোনো এক অপরিচিত নাম্বার থেকে ইতির কাছে কল এসছে এবং ইতিও বেশ কয়েকবার কল দিয়েছে। ভালো করে চেক করে আবার বললেন যে নাম্বার থেকে ইদানিং বেশি কল আদান প্রদান হয়েছে তা কিন্তু গত 4 মাস আগে ছিল না, এই কয়েক মাস ধরেই আনাগোনা বেশি। তারপর আবার জিজ্ঞেস করলেন, আপনাদের গ্রামের বাড়ি থেকে কি সম্পর্ক বিচ্ছিন্ন? হ্যাঁ, তেমন একটা যাওয়া আসা হয় না, আর যাওয়ার তেমন কোনো কারণ নেই, কেউ নেই সেখানে একজন ছাড়া। কথাগুলো চটপট বলে আবারও চুপ হয়ে গেলেন। তখনই আদিপ বলল, যে নাম্বার থেকে লাস্ট কথা হয় ইতির, সেটার লোকেশন কোথায়? পুলিশ একটা জায়গার নাম বলতেই নামটা শুনেই আন্টি চমকে উঠলেন। এমনভাবে তাকালেন যেন গভীর কোথাও গিয়ে আঘাত লাগলো। কিছুটা ঘাবড়ে গেলেন। তখনই আদিপ বলল, আরে এটা তো আমাদের পাশের গ্রাম, ইতিকে খুঁজতে সাহায্য করতে পারবো আপনাদের। তখনই পুলিশ বলল, আমরা হসপিটাল সহ বিভিন্ন জায়গায় খবর নিচ্ছি, আপনারা সেখানে যাওয়ার ব্যবস্থা করুন বা সেখানে খোঁজ নিন। আমি পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আপাতত আসছি এখন। এক এক করে সব মেহমান বিদায় নিলেন। বিয়ে বাড়িটা মুহূর্তের মধ্যেই নীরব নিস্তব্ধ হয়ে গেল। মাকে বললাম, তুমি বাসায় যাও। ভাইয়া মাকে নিয়ে চলে গেলেন। আন্টি সেই তখন থেকে কান্না করেছেন। ঘরে ওনারা দুজন ছাড়া আর কেউ নেই। আন্টিকে একটু শান্ত করে ওনার রুমে দিয়ে আসলাম। বারবার ইতি কোথায় বলে বলে কান্না করছেন, আবার বলছেন আগের কিছুই পিছন ছাড়বে না আমাদের। আমি এই কথা শুনে অনেকটা অবাক হয়ে যাই। এই মুহূর্তে ওনাদেরকে একা রেখে আসা সম্ভব না। আন্টি আমাকে ওনার পাশ থেকে উঠতেই দিচ্ছেন না। আঙ্কেল ব্যালকনিতে দাঁড়িয়ে আনমনে কি যেন ভাবছেন, একদম পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে, কোনো বাক্যালাপ নেই। আদিপ সবকিছু দেখে বলল, আজ এখানেই থাকো তুমি। আঙ্কেলের কাছে গিয়ে বলল, আগামীকাল সেও যাবে, যেহেতু পাশাপাশি গ্রাম, যদিও কেউ কাউকে চিনি না, তারপরেও এখন তো আর এসবে কিছু যায় আসে না। আমার শ্বশুর শাশুড়ি কি একটা কাজে গ্রামে গেছেন গতকালই। এমনিতে ওনারা শহরে তেমন একটা থাকেন না। আমার শ্বশুরের নাকি দম বন্ধ হয়ে আছে শহরে, কদিন থেকেই আবার চলে যান। তখনই হুট করে আঙ্কেল আদিবের হাত ধরলেন। আমি যেতে চাই না বাবা, আমার সেই অভিশপ্ত গড়ে আমার মেয়ে, শুধুমাত্র আমার মেয়েকে বাঁচানোর জন্যই ওই গ্রাম ঘর ছেড়ে চলে এসেছিলাম শহরে। নীড় বেঁধেছি, আজ সেও নিখোঁজ। আমরা কি নিয়ে বাঁচবো বলো? এই প্রথম আঙ্কেলের চোখে জল দেখলাম। একজন পিতার সন্তান হারানোর ভয়টা কখনোই চেপে রাখতে পারে না। আঙ্কেলকে সান্ত্বনা দিয়ে আদিপ বলল, আপনারা আমাদের বাড়িতে গিয়ে উঠবেন, সেখান থেকে সবাই মিলে আমরা ইতির খোঁজ নেব। আরও কিছু টুকটাক কথা বলে সে বিদায় নিয়ে চলে গেল। বিয়ের ঝামেলায় কারোর কিছু খাওয়া হয়নি। আমি আন্টিকে রেখে রান্নাঘরের দিকে চলে গেলাম। কিছু খাবার বানানোর আগে ভাবলাম চা দিই একটু। আঙ্কেল খুব চা খান। চা বানিয়ে ওনাদের দরজার পাশে যেতেই শুনলাম, তুমি আমাদের উৎসের কথা ভুলে গেলে? কিভাবে আমরা আমাদের প্রথম সন্তানকে হারিয়েছি। আজও মনে হয় এই তো উঠোনে উৎস খেলা করছে, সেই ছোট্টটি গুটি গুটি পায়। আমার মেয়ে ইতিরও কি সেই পরিণতি? তোমাদের পরিবার কি আমাদের সন্তানদেরও রেহাই দেবে না? আন্টি বললেন কথাগুলো। আমাদের কি দোষ বলো? আমার মায়েরও কোনো দোষ নেই। আমাদের নিয়তি এমন হয়ে থাকলে আমরা কি করব বলো? আমি নিয়তি মানি না। আমি আমার মেয়েকে সুস্থ স্বাভাবিক চাই। আমার মেয়েকে এনে দাও। উৎসকে হারানোর ব্যথায় আমি ইতিকে পেয়ে ভুলেছি। তোমার মনে নেই উৎস চলে যাওয়ার পর ইতির অস্বাভাবিক আচরণের কথা? রাতে একা একা বসে থাকতো, পাগলামি করতো, অগোছালো যা ইচ্ছা তাই বলতো। ইতির স্বাভাবিক হতে হতে অনেক বছর লেগে গেল বলেই আমাকে দেখে চুপ হয়ে গেলেন। উৎস নামে ওর একটা ভাই ছিল, ইতি তো কোনোদিন কিছু বলেনি আমাকে। আমি চা নিয়ে রুমে ঢুকতেই বললেন,
তোমার কাছে লুকানোর কিছু নেই মা, যা শুনেছ সব সত্যি। ইতি 8 বছর বয়স অবধি স্বাভাবিক বাচ্চাদের মতন ছিল না। অনেকটা আমাদের পারিবারিক একটা কারণ, আর কিছুটা উৎসের চলে যাওয়া। ইতি যখন 4 বছর বয়স, তখন উৎসের বয়স 6, বলে আবারও কান্না করতে লাগলেন। আমি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, কি এমন কারণ যে আপনারা পরিবার থেকে দূরে, নিজের বাড়ি থেকে বিচ্ছিন্ন? এই বংশে কোনো সন্তান জীবিত থাকে না, মরে যায়। কতগুলো শিশুদের কান্নার আর্তনাদে মাঝরাতে পুরো বাড়ি হাহাকার করে ওঠে। তখনই আঙ্কেল বললেন, যেতে যেতে সব বলবো, আমরা এক্ষুনি রওনা দেব, আমাদের মেয়েকে বাঁচাতে হবে। আমি জানি ইতি সায়রার সাথে কথা বলতো, এই সায়রাই ওর মাথায় আবার এসব ঢুকিয়েছে। একটু বাঁচতে এখানে এসেছিলাম, তাও বাঁচতে দেবে না কেউ, বলেই তাড়াহুড়ো করে নিচে নামলেন। আন্টিও পিছন পিছন চলে গেলেন। আমিও আদিবকে ফোন করে সব বললাম, সেও গাড়ি নিয়ে আসছে। আঙ্কেল আন্টিকে শান্ত করে আদিবের জন্য একটু অপেক্ষা করতে বললাম। আদিব আসার সাথে সাথেই রওনা হয়ে গেলাম আমরা 4 জন। আঙ্কেল আন্টি এখন দুজনই খুব অস্থির, কোনোভাবে শান্তন করা যাচ্ছে না। আদিব আঙ্কেলের হাত ধরে বলল, আপনি এমন করলে আন্টি কি করবেন? আপনি তো বোঝেন একজন শক্ত সামর্থ্য মানুষ, ইতির কিচ্ছু হবে না, ভরসা রাখেন। আদিবের কথা শুনে আঙ্কেল কিছুটা শান্ত হলেন, আবার নরম স্বরে বললেন, এই জন্য ইতিকে আমরা চোখে চোখে রাখতাম, যক্ষের ধনের মতন আটকে রাখতাম বুকে। 8 বছর বয়সে ওকে নিয়ে শহরে চলে আসি। তখন সে মাঝে মাঝে হঠাৎ রাতে কোথায় চলে যেত খুঁজে পেতাম না। অনেক খোঁজাখুঁজির পর তাকে এই গ্রামে পাওয়া যেত, কিন্তু কিভাবে এত দূর গেল সে বলতে পারে না কিছুই। তারপর আস্তে আস্তে 11 বছর বয়স থেকে সে সেরে ওঠে, পুরোপুরি স্বাভাবিক, আর কখনো এমন কিছু ঘটেনি। একজন মনোবিশেষজ্ঞের কথায় স্থান পাল্টায়। আমরাও প্রায় ভুলতে বসেছি সব। তবে গত 6 মাস আগে খুব জরুরি দরকারে একবার ওখানে যেতে হয়, সব কিছু বিক্রির জন্য। ইতিও জেদ ধরে সে যাবে, আমরা 3 জনেই যাই। কথা বলতে বলতে অনেকটা হাঁপিয়ে গেলেন আঙ্কেল। 1.5 ঘন্টা পরই আমরা পৌঁছালাম আমার শ্বশুরের ভিটেতে। গাড়ি থেকে নামতেই দেখলাম ঘরে বেশ আওয়াজ শোনা যাচ্ছে, জায়গা জমি নিয়ে ঝামেলা হচ্ছে। শুনেছিলাম এত রাত অবধিও বৈঠক চলছে সেসবের। আমার শাশুড়ি সবাইকে দেখে একটু অবাকই হলেন। আমি আর আদিব সব বুঝিয়ে বললাম মা বাবাকে, ওনারাও সাহায্য করবে বলে ওনাদের সান্ত্বনা দিলেন। রাতেই খবর নেওয়ার জন্য লোক পাঠানো হলো, কেউ কোনো খবর পাচ্ছে না। কেউ আর রাতে ঘুমালেন না। কে একজন এসে বলল, পাশের গ্রামের এক স্থানে একটা মেয়েকে দেখা গেছে। সবাই বলা বলি করছে পুরনো একটা কবরে নাকি শুয়ে আছে মেয়েটা। কথাটা শুনে বুকটা ধক করে উঠল। সবার মুখে অজানা আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেল। আন্টি আমার হাত চেপে ধরলেন। ইতি? ইতি নাকি? সবাই একযোগে সেদিকে ছুটলাম। মানুষের জটলা বেঁধে আছে, ভিড় ঠেলে গিয়ে দেখলাম 14-15 বছরের এক মেয়ে, মনে হয় প্রতিবন্ধী, কবরের পাশে বসা। মেয়েটির মা এসে ঘরে নেওয়ার জন্য। আন্টি আবারও আমাকে ধরে কেঁদে উঠলেন। ইতি কোথায় গেছে কিচ্ছু জানা যাচ্ছে না, সবাই অস্থির। সেই গ্রামে এখন আমরা আঙ্কেল মানে ইতির বাবা মা নিজের বাড়িতে গেলাম। আঙ্কেল সেখানে গিয়েই চেঁচামেচি শুরু করলো। একজন 45-46 বছরের মহিলা একা পুরো বাড়িতে। সাহেরা, তুমি আমার মেয়েকে এদিকে ডেকেছ? আমি জানি, তুমি ফোন করো ইতির কাছে, আমাদের একটাই সন্তান, তাকে নিয়েও তো বাঁচতে দাও। কি বলছেন ভাইজান এসব? আমি কি করেছি? আমার সন্তান নেই, আমি জানি সন্তান কি ধন। আপনি যখন কয়েক মাস আগে ইতিকে নিয়ে আসেন, মাত্র একদিনের জন্য মেয়েটা এমনভাবে আমার সাথে মিশেছে যেন সে আমাকে কতকাল ধরে চেনে। যাওয়ার সময় সে নিজে আমার নাম্বার নেয়, আর ইতি আগ বাড়িয়ে ফোন দিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করে। আমিও সন্তানহারা মা, কেন জানি মেয়েটার মায়ায় পড়ে গেলাম। এরপর হয়তো রোজ বা 2-1 দিন পর পর খোঁজ নেওয়া শুরু করলাম। জানেন তো, 2 জন সন্তান হারিয়ে আজ আমি একা। বলেই মহিলাটি কেঁদে উঠলেন। পরিচয় জানতে পারলাম উনি আঙ্কেলের ছোট ভাইয়ের স্ত্রী। স্বামী বেঁচে নেই, সন্তানও নেই, গরিব ঘরের মেয়ে, বাপের ভিটেও নেই, তাই একা একা পড়ে আছেন এখানে। তাহলে আমার মেয়ে কোথায়? বলেই আঙ্কেল কাতর সুরে ভেঙে পড়লেন যেন। আমি তখনই বললাম, আঙ্কেল, আপনাদের পরিবারে কি এমন রহস্য যে একদম সব কিছু শূন্য হয়ে আছে? অনেক পুরনো কথা সেগুলো। আমাদের বংশ নাকি জমিদারি বংশ ছিল। আমরা শুধু এই নাম ডাক ছাড়া আর এই বাড়ি ছাড়া তেমন কিছুই পাইনি। তবে আমার বাবা মানে ইতির দাদা অবশিষ্ট যেটুকু সম্পত্তি পেয়েছিলেন তা তিনি 2 হাতে উড়িয়ে উচ্ছৃঙ্খল জীবনযাপন শেষ করে দেন।
ওনার আচার আচরণের লাগাম টানতে পারতো না কেউ। দাদার একমাত্র সন্তান তিনি। বাবার এমন জীবন শুধরাতে আমার মাকে এই ঘরে বিয়ে দিয়ে আনা হয়। সবাই যেমন মনে করেন বিয়ে দিলে যদি ঠিক হয়, কিন্তু না, কোনো পরিবর্তন আসলো না, বরং বেড়ে গেল। তার সাথে আরও নতুন কিছু পাগলামিও যোগ হলো, মানসিক পাগলামি। সবচেয়ে কষ্টের জিনিস হলো আমার মায়ের কোনো সন্তানকে উনি জীবিত রাখেননি। জন্মের 2-3 দিনের মধ্যেই মেরে ফেলতেন, হত্যা করতেন। কি অস্বাভাবিক আর নির্মম! বলেই আঙ্কেল কেঁদে উঠলেন। আবার বলতে লাগলেন, একে একে 4টে সন্তানের মৃত্যু। এসব দেখে আমার মাও অনেকটা অস্বাভাবিক হয়ে গেছিলেন। গ্রামে এসব ছড়িয়ে পড়ল। কেউ ভয়ে আসতো না আমাদের বাসায়। কেমন জানি গা ছমছম একটা বাতাস। এই বাড়িতে 4টে নিষ্পাপ শিশুর হত্যা। মা বাবার সাথে নাকি কথা বলা কিংবা একসাথে চলাফেরা বন্ধ করে দিলেন, কিন্তু দাদার জন্য বাড়ি ছাড়তে পারেননি। প্রতি রাতে শোনা যেত শিশুর কান্না। তবে বাবার মৃত্যুও স্বাভাবিক ছিল না মোটেও। বাবার অস্বাভাবিক মৃত্যুতে বাড়িটি আরও অন্ধকার হয়ে গেল। মৃত্যুর আগে বেশ কয়েকবার রোগে ভুগেছিলেন। মা তখনও বাবার যত্নের কমতি করেননি। বাবা মারা যাওয়ার পর আমি হই। বাবা মরার সময় আমি তখন 3 মাসের পেটে। সবকিছুই মায়ের মুখে শোনা। পুরো বাড়ি একা। দাদাও মারা যান, আমি আর মা। শুধু তখনই রাকিবকে মা দত্তক নেন। একজন মানুষ বাড়ল, আমাদেরও সঙ্গী হলো। তবে আমি কখনো তাকে সৎ ভাইয়ের চোখে দেখিনি। বড় হয়ে যখন আমরা বিয়ে শাদী করলাম, তখন কথা বলার মাঝখানেই আদিব এসে ঘরে ঢুকলো। বলল থানায় গিয়ে যোগাযোগ করে এসেছে, ওরা সব দিক খোঁজ নিচ্ছে, আর গ্রামে কিছু লোককে খোঁজ খবর নেওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। কথাটা শেষ করে আদিব অনেকটা বিরক্তি নিয়ে বলল, বাবাকে মানে আমার শ্বশুরকে বারবার কতবার বলেছি এখানে কিচ্ছু লাগবে না। সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছেন তা দিয়ে পুরো পরিবারের ভরণপোষণ করা আমার সামর্থ্য আছে। তুমি আর মা ছাড়া আর কিছু দরকার নেই আমার। বাদ দাও না এসবের সব। দেখো, এদিকে আসার পথে সুজনরা আমাকে শাসিয়ে গেল। বলেই সে নীরব হয়ে গেল। আমার জিনিস আমি নেব না তা কি করে হয়? কি নিয়ে সমস্যা হচ্ছে আপনাদের? আমরা এসে আরও ঝামেলায় ফেলে দিলাম আপনাকে। না না, কি যে বলেন আপনি! ওসব কিছু না, আপনি আপনার কথা শেষ করেন, আমি পরে বলছি। আঙ্কেল আবার বলতে শুরু করলেন। হ্যাঁ, যখন আমরা বিয়ের উপযুক্ত এবং বিয়ে করি তখন থেকেই শুরু হয় অনাচার। প্রথম কদিন ভালোই কাটে, কিন্তু ইতির মা যখনই সন্তান সম্ভবা হলো তখনই শুরু হলো সব। পরপর 2বার মৃত বাচ্চা জন্ম দিল ইতির মা। ডাক্তার দেখালাম, কোনো সমস্যা নেই, শরীরে অচেনা কারণে এমন হচ্ছে। ডাক্তারিতে কাজ হলো না। বিভিন্ন জনের কথায় কবিরাজদের কাছে নিয়ে গেলাম, কারণ আমাদের পরিবারের আগের ঘটনাগুলো আমি সব জানি। ওনাদের পরামর্শ অনুযায়ী ইতির মা 3য়বার সুস্থ সন্তানের জন্ম দেয়। আমাদের প্রথম সন্তান উৎস। কিন্তু সেও 6 বছর বয়সে 2 দিনের ঘূর্ণিঝড়ে সব কিছু লণ্ডভণ্ড করে দেয়। ইতি তখন 3.5 কি 4 বয়সের। উৎস বিকেলে উঠোনে খেলছিল, ইতির মা গোসলে। হুট করে ঝড়ে কি থেকে কি হয়ে গেল। ইতি তখন ঘরে ঘুমিয়েছিল। পুরো ঘরে সব কিছু উড়িয়ে নিয়ে যায়। আমি কোনো রকম বাজার থেকে বাড়ি ফিরি, কিন্তু উৎসকে কোথাও খুঁজে পাইনি। তার সাথে ছিল আরও 2জন। 3জনই তারা নিখোঁজ হয়ে যায়। ঝড়ে অনেক মানুষ মারা যায়, অনেক ক্ষয়ক্ষতি হয়। তারপর আমি উৎসকে খুঁজতে কোনো ত্রুটি রাখিনি। এরপর থেকে ইতির মাঝে অস্বাভাবিকতা শুরু হয় ঘরে নতুন করে উৎপাত। ইতিমধ্যে রাকিবও বিয়ে করে, তারও প্রথম সন্তান মৃত হয়। 4-5 দিন পর আমরা একটা লাশ পাই। মৃত দেহটা ফুলে গেছে বেলুনের মতন, মুখের কোনো চিহ্ন নেই। তবুও অনুমানে ছিলাম এটাই উৎসের মৃতদেহ। ও বয়সের তুলনায় একটু বড়সড়, হাত পা লম্বা লম্বা, ব্যাস এতটুকুই। তারপর আমরা ওই বাড়িতেই থাকি। ইতিকে নিয়ে এদিক সেদিক দৌড়াই, যাতে আগের মতন স্বাভাবিক হয় মেয়েটা। এর মাঝেই আমার যা সম্পত্তি আছে তার সমান 2 ভাগ করি। সৎ ভাই বলে কখনো দূরে সরাইনি সম্পত্তি থেকে। রাকিব আর আমার সমান সমান সব কিছু। এই 6 মাস পর হুট করে এক রাতে রাকিব মারা যায়। কোনো রোগ বা অসুস্থতা ছাড়াই মারা যায় ভাইটা আমার। সন্তান হারানো এক শোক। মা চলে গেছেন বহু আগে। ছোট থেকে যার সাথে আমার বেড়ে ওঠা সেই ভাইকেও হারিয়ে যেন আমি একদম পাথর হয়ে গেলাম। বারবার রাকিবের চেহারাটা চোখে ভাসতো। কখনো আমার সাথে উঁচু গলায় কথা বলেনি। ছোট থেকে মারা যাওয়ার আগ অবধি মনে পড়ে না সে আমাকে একা রেখে কোনোদিন ভাত খেয়েছে। আমি আসলে একসাথে খেত। এরপর আর এই বাড়িতে থাকা চলে না, ছেড়ে দিলাম সব।
আমি, ইতি, আমার স্ত্রী চলে গেলাম দূরে। সাহেরাকেও বলেছিলাম আমাদের সাথে আসতে, কিন্তু সে আসেনি, সে এখানেই পড়ে রইল। এরপরে তো সব কিছুই বললাম। আঙ্কেল যেন জীবনের চরম মুহূর্তের হতাশায় ডুবে আছেন। পুরনো পাপের হিসাবগুলো যেন এখন কড়ায় গণ্ডায় শোধ হচ্ছে। আচ্ছা, এখানে ওনাদের কি দোষ? বা আঙ্কেলের মায়েরও তো কোনো দোষ নেই, তবুও নিষ্পাপ আত্মার হত্যার নীরব আর্তনাদের কিছু শোধ নিচ্ছে এখনো। তখনই ঘরের পরিবেশ পাল্টাতে আমার শ্বশুর বলল, এই দেখুন, আপনার সৎ ভাই হওয়া সত্ত্বেও আপনাদের মাঝে কত মিল মহাব্বত, কিন্তু আমাদের দেখুন, আমার আপন ভাইয়েরা আমাকে সব কিছু থেকে বঞ্চিত করতে চায়। আদিবকে, মানে আমার ছেলেকে, কিছুর ভাগিদার হতে দেবে না। এটা কি হয় বলেন? মানে আপনার সম্পত্তি আপনার ছেলে পাবে, এটাই তো নিয়ম, এটাই তো আইন। সেখানে ওরা বাধা দেওয়ার কে? তখনই বাবার মুখটা অন্ধকার হয়ে গেল। নীরবে বললেন, হাদি বাবার সন্তান না, কুড়িয়ে পাওয়া ধন আমার। আমাদের বিবাহিত জীবনের 10 বছর পার হলেও আমরা সন্তানের মুখ দেখিনি। অনেকে আমার স্ত্রীকে দোষ দিলেও আমি কিছু বলতাম না। অনেকে বলেছে বিয়ে করতে, করিনি, মন সায় দেয়নি। একমাত্র সন্তান না হওয়ার কারণে এমন একটা সিদ্ধান্ত নেব মানতে পারিনি। আপনি যে ঝড়ের কথা বললেন, হয়তো সেই ঝড়ের সময় ঝড় শেষে আমাদের ঘরের পিছনে একটা ছেলেকে মৃতপ্রায় পড়ে রয়েছে। তখন তাকে তুলে নিয়ে সদর হাসপাতালে যাই, কিন্তু অবস্থা খুব বেশি খারাপ ছিল। শহরে নিয়ে গেলাম, পুরো 1 মাসের চিকিৎসায় বেঁচে ওঠে শিশুটি। আর এই 1 মাসে অনেকটা মায়ায় জড়িয়ে গিয়েছিলাম। ছেলেটা কার কোথাকার কোনো খোঁজ নেইনি, স্বার্থপরের মতন রেখে দিলাম, নিজের সন্তানের মতন। কোনো দিকে তাকাইনি, কখনো বুঝতে দিইনি আদিব পালিত সন্তান। কিন্তু ওই যে জমি জমার ঝামেলা, এসবের ভেতর দিয়ে আদিবের জন্মের কথা চলে আসে। আদিব জেনে যায় সে ওর মায়ের গর্ভের সন্তান না। তারপরও আমার ছেলেটা কোনোদিন সেটা বুঝতে দেয়নি। কিভাবে যেন ওর ভিতর একটা পরিপূর্ণ মানুষের মতন বোধ চলে আসলো। আর দত্তকের কাগজ কিভাবে কি নিয়ে বানাবো সেটা হয়ে ওঠেনি। এই নিয়ে ঝামেলা চলে, আদিব আবার কিছুই পাবে না। তবে আমি এখনও ওর পরনের জামা কাপড়, হাতের ঘড়ি রেখে দিয়েছি। এই কথা শুনতেই আন্টি কেন জানি বলে উঠল, কাপড়গুলো আর ঘড়িটা দেখানো যাবে? এর মাঝেই ফোন আসলো। পুলিশ একটা দিঘিতে ডুবন্ত মেয়েকে উদ্ধার করেছে, সেখানেই যেতে হবে। সবাই বসা থেকে উঠে পড়ল। আমি তখন আদিবের দিকে এক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছি, কেমন নীরব চুপচাপ, সে কত শান্ত। ওখানে গিয়ে ইতির নিতর দেহটা দেখে আঙ্কেল আন্টি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন। এলাকার লোকজন বলছে পানি খেয়ে অজ্ঞান হয়ে ওপরে ভেসে উঠেছে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। অনেকটা প্রাণ ফিরল আমাদের। ইতি চোখ খুলেছে, কিন্তু কথা বলেনি। ওনাদের সেই পুরনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় ইতিকে। সব শুনে বললেন অতিরিক্ত প্রেশার দেওয়ার কারণে তার মাঝে আগের সিনড্রোমগুলো দেখা দিয়েছে, ভবিষ্যতে সাবধান করা হলো। ইতির দিকে তাকিয়ে ভাবলাম, আমাদের 5 বছরের বন্ধুত্ব কখনো এসবের আঁচ পায়নি। ওদের ঘরেও কত যাতায়াত, ভাবতেও পারিনি এত কিছু লুকিয়ে থাকতে পারে মানুষের জীবনে। ইতিকে নিয়ে বাড়ি ফিরলাম আমরা। হঠাৎ আন্টি আমার আর আদিবের হাত ধরে বললেন, মা, কখনো আমাদের কথায় বা আচরণে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিও এই মাকে। আমি আন্টিকে সান্ত্বনা দিয়ে বোঝালাম, ইতির মতন আমিও আপনার মেয়ে, এরকম কিছু বলবেন না, নিজেরই লজ্জা লাগে। বাড়ি ফিরে খাওয়া দাওয়া শেষ করে হুট করে আবার আন্টি শ্বশুরের কাছে আদিবের সেই পুরনো জামা কাপড় দেখতে চাইলেন। মা অনেকটা থমকে গেলেন মনে হলো, কি হচ্ছে সব। বাবা কাপড়গুলো বের করতেই 1 সেকেন্ডও সময় লাগেনি আন্টি আঙ্কেলের চিনতে। সেই সাথে হাত ঘড়ি, সব কিছু যেন পাল্টে যেতে লাগলো। মানে কি, আদিবি উৎসব, ইতির সেই ভাই? আঙ্কেল তখনই বললেন, সত্যিই তো, এই কাপড়গুলো। সম্মতিসূচক জবাব পেয়ে যেন আনন্দের অশ্রু বইতে যেতে লাগলো চক্ষুদয়ে। পাগলের মতন কান্না করতে লাগলেন। নিয়তির কি চমৎকার সমাবেশ। আঙ্কেল বললেন, ওই মৃতদেহটা উৎসের ভেবে ওনারা দাফন করে, চেহারা চেনা যায়নি। সবকিছু শুনে আর বুঝে আমি আর আদিব অবাক হয়ে দাঁড়িয়ে আছি। অন্যদিকে বাবা মা কেমন জানি চুপ হয়ে আছেন। বাবা আস্তে আস্তে গিয়ে বললেন, আমরা দুজন কি ক্ষমা পাওয়ার যোগ্য ভাই? আমরা নিঃসন্তান, কিভাবে যেন এই সন্তানকে হাতে পেয়ে স্বার্থপর হয়ে গেছি বুঝিনি, বলেই কান্না করতে লাগলেন। আমিও আর কান্না চেপে রাখতে পারলাম না। অন্যদিকে মা আদিবকে আঁকড়ে ধরে আছেন, বিলাপ করছেন, আমাদের মাফ করে দে বাপ, আমাদের একা রেখে যাস না।
কি অদ্ভুত না মানুষের জীবন। তখন আঙ্কেল বাবাকে জড়িয়ে ধরে বলেন, আপনারা আমাদের সন্তানকে বাবা মায়ের আদর দিয়েছেন, মানুষের মতন মানুষ করেছেন, এত কিছুর বিনিময়ে এই স্বার্থপরতা খুবই নগণ্য। হ্যাঁ, আমরা প্রত্যশোকে ছিলাম, কিন্তু তখন ইতি ছিল আমাদের আর এক সন্তান। বরং আমি কৃতজ্ঞ, আমার ছেলে ওই অবস্থায় পেয়ে তার সেবা করেছেন, নিজের সন্তানের মতন বড় করেছেন। আদিপ তখন মাকে জড়িয়ে ধরে আস্তে আস্তে আন্টির কাছে আসলো। সে আরেক হাত দিয়ে তার আরেক মাকে বাহু ডোরে বেঁধে নিল। বাবাদের সামনে গিয়ে বলল, দেখেছো আমি কত ভাগ্যবান, সবার একজোড়া বাবা মা দেন সৃষ্টিকর্তা, আর আমার 2 জোড়া বাবা মা দিয়েছেন। আর তারা আমাকে কতটা ভালোবাসে তা আমি নিজেও বলে বোঝাতে পারবো না। আমার বাকি জীবনটা এই দুটো বাবা মাকে নিয়েই দিব্যি কেটে যাবে। আদিপকে চারপাশ দিয়ে ঘিরে ধরলেন সবাই। দেখে মনে হচ্ছে পৃথিবীর মাঝে স্বর্গ নেমে এসছে। ইতি তখনও অন্য রুমে ঘুমাচ্ছে, আর এখানে সব ভালোবাসা মিলে মিশে একাকার হয়ে গেছে। 4 জন আদিপকে আঁকড়ে ধরে আছেন। তখনই আমার 2 বাবা মা মানে আমার দুটো শ্বশুর মশাই ডেকে বলেন, কিরে মা, তুই দূরে কেন? হাই, আমাদের আরেক মেয়ে তুই। দৌড়ে চলে গেলাম আমি। কান্না আর সুখে কারোর চোখ বাঁধ মানছেন না। আসলেই প্রকৃতির অনিয়ম পছন্দ করে না, নিয়ম বহির্ভূত কিছু প্রকৃতি মেনে নেয় না। ঠিক তার নিয়মই ঠিক করে দেয় যার নাম এই নিয়তি। আদিপ ইতির ভাই, ইতিকে পাত্রী হিসাবে দেখতে আসে আদিপ, কিন্তু এটা অসম্ভব। একই বাবা মায়ের সন্তান ওরা, তাই তো কোনো কারণই হোক সেটা না হয়ে ঠিক নিয়তি তার গন্তব্যে নিয়ে গিয়েছে, সব নিজের মতন করে ঠিক করে দিয়েছে। আর অবশেষে সব কিছুর সমাধান মিলেছে। উপরে বসে থাকা ওই ওপরবালা কখনো কোনো কিছু বিনা কারণে করেন না, বরং উত্তম কিছুর জন্যই করেন। এটাই আমাদের বিশ্বাস। অবশেষে সেই বিশ্বাসের প্রমাণ মিলল। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।